বাংলাদেশ এবং ভারতের এই যে দুই দেশের সম্পর্ক, সেই সম্পর্ক কি এতেশাম আপনার মনে হয় এইটা কি চালু রাখা উচিত নাকি এটা বন্ধ করে ফেলা উচিত? আম আমাদের এই পরিস্থিতিতে আমাদের সমাধান কোথায়? চালু তো অবশ্যই রাখতে হবে। আপনার প্রতিবেশী তো আপনাকে অ্যা মানে এটা বাস্তবতা। You cannot choose your neighbor. এটা আমাদের আমাদের ভূ-রাজনৈতিক রিয়ালিটি এবং সম্পর্কটা আমার কাছে মনে হয় যে ২ দেশের জন্যই de-escalation খুব প্রয়োজন। যদি দুটো দেশেরই রাষ্ট্র হিসেবে আমাদের লং টার্ম আমাদের যে ভবিষ্যৎ সেটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত অর্থনৈতিকভাবে সিকিউরিটিজ ইস্যু নিয়ে এবং হিস্টোরিক্যালি তো আমরা কালচার আমাদের ইতিহাস অনেকটা শেয়ার্ড। সুতরাং এটা আসলে কোনো দেশের জন্যই ভালো না যদি এটা ফার্দার ডিটেরিয়েট করে। তো এখানে অনেক ম্যাচুরিটি দেখানোর প্রয়োজন আছে। কারা দেখাবে এই ম্যাচুরিটি? আমাদের তরফ থেকে ম্যাচুরিটি দেখানোর কোনো ঘাটতি আছে বলে আপনি মনে করছেন কিনা? না, আমাদের তরফ থেকে তো ম্যাচুরিটি দেখানোর কোনো ঘাটতি ডেফিনিটলি নেই। বরঞ্চ আমরা আম ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা দিচ্ছি আমি বলব। যে, প্রভোকেশন যেগুলো আমরা দেখতে পাচ্ছি, আপনার একটা ডেপুটি হাই কমিশনে এরকমভাবে অ্যাটাক হওয়া ইজ লিটারালি অ্যান অ্যাটাক ইন এ কান্ট্রি ইটসেলফ। আপনার পুরো দেশের উপরই আম আ আঘাত হিসেবে আপনাকে ধরে নিতে হবে। সে অনুযায়ী ঠিক আছে বাংলাদেশের যে রেসপন্সটা সো ফার প্রপোর্শনেট আমি যেটা বলবো যে প্রণয় ভার্মাকে ডেকে এনে একটু ড্রেসিং ডাউন দেওয়া হয়েছে, এক্সপ্লেনেশন চাওয়া হয়েছে, স্ট্রং না তাদের স্টেটমেন্ট তাদের তরফ থেকেও তারা বলেছে যে দুঃখ প্রকাশ করেছে এবং আমরা দেখেছি যে অন্তত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তো বিষয়টা তাদের তরফ থেকেও মনে হয় কিছুটা ডিএসকেলেট করার চেষ্টা করা হচ্ছে বলেই প্রতীয়মান নাকি না আরো কিছু করার আছে তাদের? তারা এখানে হচ্ছে কি আমরা পশ্চিমবঙ্গের বা এটা অনেকটা রাজনৈতিক রিয়ালিটি। এখানে অনেকটা ইলেকশনিয়ারিং হচ্ছে। বিজেপির যে বাস্তবতা, বিজেপি ডিক্লাইনের দিকে তারা লাস্ট ইলেকশনে হারার পর মিস্টার মোদি এবং উনার যে অ্যালায়েন্স তারা যেকোনোভাবে চাচ্ছে একটা নতুন কোনো একটা স্ট্র্যাটেজি পেতে এবং তারা খুব লেজি হয়ে ইজিয়েস্ট ওয়েতে তারা যেটা যাচ্ছে যে হিন্দু জাতীয়তাবাদকে তারা পুঁজি করে তারা তাদের তাদের অবস্থানটা বেটার করার চেষ্টা করছে এবং সেটা করে হচ্ছে কি যে কংগ্রেসও সেই ওই জায়গাটা দিতে চাচ্ছে না যে কারণে কংগ্রেসও তার অরিজিনাল পজিশন শো না করে সে ওই ভোটারদের দেখাচ্ছে যে না আমরা তোমাদের থেকে আরো বড় হিন্দুত্ববাদী যে কারণে আপনার ওই মানে সোনিয়া গান্ধী আপনি বলতে চাচ্ছেন যে ওদের রাষ্ট্রীয় ইচ্ছা থাকলেও রাজনীতির কারণে বিষয়টা আরো ঘোলপাক খাচ্ছে। ডেফিনেটলি এবং বাট এখানে কনটেক্সটটা আরেকটা কনটেক্সট দেখতে হবে জিনিসটা জিনিসটা কিছুটা এরকম এজ ওয়েল আপনার ওই শেখ হাসিনা এলিমেন্টটা আনতে হবে তারা ফিল করছে যে তাদের যে 15 বছরের যে তাদের রিসোর্স যেটা ছিল তাদের যে অ্যাসেট ছিল যেখানে তারা আনকোয়েশ্চেনড উইদাউট এনি স্ক্রুটিনি তারা বাংলাদেশকে পুরো রাষ্ট্রকে তারা ব্যবহার করতে পেরেছে সেটা তারা হারায় মানে একটু একটু পাগল হয়ে গেছে আর কি they're losing all their common sense I would say না হয় তারা এইটা ডেফিনেটলি এইটাই এটা তারা বলতে বুঝছেন কি রাজনৈতিক দলগুলো সরকার না না অ্যাজ আ হোল বোথ? সরকার বিজেপি ডেফিনেটলি বিজেপি ডেফিনেটলি আমরা তো যখন দেখছি আমরা রাষ্ট্র এজ এ হোল দেখছি উই নট জুমিং ইন আমরা ডিফারেন্ট এন্টিটি হিসেবে দেখছি না মোটামুটি ইন্ডিয়া একটা একটা রাষ্ট্র হিসেবে তারা কিভাবে অ্যাক্ট করছে এবং তাদের অ্যাটিটিউডটা স্পষ্টতই পরিষ্কার করে যে তারা আসলে হাউ ডু দে লুক অ্যাট বাংলাদেশ যে আমাদেরকে সমতার ভিত্তিতে তারা দেখেনি অন্তত 15 বছর 20 বছর দেখেনি এবং সবসময় চেয়েছে আমরা যেন একটা রাষ্ট্র হিসেবে তাদের কাছে সাবসার্ভিয়েন্ট থাকি এবং এটা এখন মেনে নিতে পারছে না তারা যখন দেখছে যে আমরা মেরুদণ্ড সোজা করে আমরা একটা রাষ্ট্র হিসেবে ইকুয়াল সমতার ভিত্তিতে আমরা কথা বলতে চাচ্ছি যেমন মনে করেন রিসেন্ট যে ডিসিশনটা হয়েছে আমাদের মনে হয় তাদের যে ইন্টারনেটের লাইনটা তারা আমাদের এদিকে নিতে পারবে না এটা বলা হয়েছে এটা আমাদের আমাদের অধিকার আমাদের রাষ্ট্র হিসেবে আমরা মনে হয় অনেকদিন পর আমরা আমাদের
জাতীয় স্বার্থটা আমরা বড় করে দেখছি। আপনার সাথে যদি ওই রাষ্ট্রের সাথে যদি আমার ওই ধরনের ওয়ার্ম সম্পর্ক থাকতো, তাহলে হয়তো এটা এন্টারটেইন করা যেত। কিন্তু আপনি একদিকে যে আমার দেশে ১৫০০-র উপর ছাত্রকে হত্যা করে একটা মানুষকে আমাদের রাষ্ট্রের বিচারের থেকে রক্ষা করার জন্য আপনি শেল্টার করছেন। ইন্ডিয়াকে প্রশ্ন করা উচিত ছিল যে তারা কিভাবে ফিল করবে? তাদের ওইখানে যদি কেউ একটা বিরাট হত্যাকাণ্ড ঘটানোর পর আমাদের দেশে আসে, আমরা কি তাকে আপনার গুলশানে বা বারিধারায় বা রাষ্ট্রীয় ফ্যাসিলিটিতে কোথাও আমরা রাখবো? আর রাখার পর ওনারা কি করবে? প্রসঙ্গে ভারতের একটা ভিডিও তৈরি করেছে অর্ক ভাদুরী সাংবাদিক বলছেন যে মনে হয় যেন শেখ হাসিনা ভারতের কর্মচারী বাংলাদেশ চালানোর জন্য। সো জি, জি, তাদের এই জি। কর্মচারীকে এখন আমাদের ভরণ পোষণ দিয়ে রাখতে হবে, এন্টারটেইন করতে হবে। কেন সেই প্রশ্ন তিনি রেখেছেন। তো আমাদেরও একই রকম ভাবনা। এখন আমি আপনার কাছে যেটা জানতে চাই সেটা হলো যে দেখুন এই ২ দেশের এই যে সম্পর্ক আমরা তো জাতি হিসেবে দাঁড়াবোই। কিন্তু আপনি শুরুতেই বলছেন we cannot change our neighbors আমাদের প্রতিবেশী চেঞ্জ করতে পারি না এবং সেটা যদি হয় ভারতের মতো বিশাল একটা বৃহৎ অর্থনীতি এবং জনসংখ্যার দেশ। আমাদের নিত্য প্রয়োজনীয় যেসব পণ্যের আমদানি আছে, খাদ্যদ্রব্য আছে, পেঁয়াজ, ডিম থেকে শুরু করে আলু এই সবগুলোই অনেক ক্ষেত্রেই ভারতের উপর নির্ভরশীল। তো আমরা দেখছি যে একটা সংবাদ পড়ছি কোথায় যেন বাংলাদেশে আলু আসতেছিল সেটাকে স্টপ করে দিয়েছে। তো এই ধরনের কর্মকাণ্ড যদি হয় এই ২ দেশের টেনশনের সম্পর্কে বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে তো আগুন জ্বলবে এবং সেখানে সরকার অজনপ্রিয় হতেও বাধ্য। এটার সমাধান কিভাবে আ আসবে বলে মনে হয় আপনার কাছে? আচ্ছা, এখানে হচ্ছে ২ টো জিনিস। একটা জিনিস আমি জানি যে মিস্টার অধিকারী উনার নাম। উনি তো অধিকার হুম, খর্ব করতে চায় শুধু। নামটা অধিকারী। কিন্তু অনধিকার চর্চা করে। তো উনি উনার দেশ থেকে উনি যদি পেঁয়াজ এবং আলু দেয়া বন্ধ করে দেয়, সেটা শুধু আমাদের ট্রাবল না। উনাদের যে যারা প্রোডিউস করে বিক্রি করে টাকা নেয়, তাদের জন্য এটা 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 বিপদের খবর। এটা তো হুম। এত সোজা না। আর দ্বিতীয় হচ্ছে আপনি আমার সাথে প্রতিবেশী হিসেবে অসদাচরণ করবেন, সাবসার্ভিয়েন্ট রাখতে চাইবেন। এটা বলে যে আপনি আমাকে আলু দিবেন না, পেঁয়াজ দিবেন না। আমরা তো জাতি হিসেবে শুধু আলু, পেঁয়াজ দিয়ে দিলে আর আমাদের আত্মসম্মানবোধ আপনি নিয়ে নিতে পারবেন না। সুতরাং আমরা হয়তো আমাদেরকে শিখতে হবে যে আমরা আলু, পেঁয়াজ আমাদেরও তো মাটি আছে, আমাদেরও তো ক্লাইমেটটা আছে। আমাদের কাছে মনে হয় ওটা আমাদের জন্য অপরচুনিটি হবে। একটু যদি আমাদের যে revolutionary zeal যেটা আছে, বৈপ্লবিক zeal আমি মনে করি সরকারের উচিত বা আমাদের জনগণ হিসেবে আমাদের চিন্তা করা উচিত যে আমাদের এই যে প্রতিবেশী তাদের এই যে আচরণ সেটা থেকে আমাদের তাড়াতাড়ি কৌশলগতভাবে শিখে ফেলা উচিত যে আমরা তাদের থেকে নির্ভরশীলতা আমাদেরকে in near future কমিয়ে আনতে হবে। এটা শুধু আলু আর পেঁয়াজ দিয়ে নয়, সবথেকে বিগেস্ট যে ইম্পোর্ট আমরা করি ইন্ডিয়া থেকে সেটা হচ্ছে কটন। যে কটনের উপর আমরা খুবই ডিপেন্ডেন্ট। প্রায় অ্যারাউন্ড $14 বিলিয়ন এর কটনের আমদানি আমাদের করতে হয় আমাদের গার্মেন্টস সেক্টরটা সাস্টেইন করার জন্য। তো কটন প্রোডিউসার হিসেবে অন্যান্য দেশ আছে। তারা নেই বা তারাও তো তাদের কাছ থেকে শুধু কিনতে হবে কেন? এখানে পাকিস্তানও প্রোডিউস করে, চায়না সেকেন্ড প্রোডিউসার, কটনের প্রোডিউসার, টার্কি প্রোডিউস করে বা আমরা নিজে প্রোডিউস করতে পারবো। যেটা একটা সংবাদ দেখছিলাম বাংলাদেশের যেসব মানুষ ভারতে যেত চিকিৎসার জন্য সেইটা যাওয়া অনেকাংশে কমেছে। কিন্তু বাংলাদেশের মানুষ চিকিৎসার জন্য এখন মালয়েশিয়াতে তারা একটা সেকেন্ড ডেস্টিনেশন হিসেবে বেছে নিচ্ছে বলে সংবাদ দেখছি। তার অর্থ এই যে যদি এই ধরনের সম্পর্ক চলতে থাকে তাহলে বাংলাদেশের ইকোনমি এবং মানুষের উপর ভারতের যেসব বাজার আছে সেগুলো হুমকির মুখে পড়বে এবং সেটা তাদের অনুধাবন করা উচিত বলে আপনার মনে হয়? আমি 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 মনে করি আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে আত্মনির্ভরশীল হতে হবে। এটা খুব ইম্পোর্টেন্ট। স্পেশালি যে জিনিসটা আমরা পারছি বা জাতি হিসেবে আমাদের পারা উচিত। আমাদের তো বয়স কম না, 53 ইয়ার্স ওল্ড। সো বাই নাও আমাদের অনেক জিনিস সর্ট আউট হয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু আমাদের তো পুরো একটা ডাকাতের খপ্পরে পুরো দেশটা পড়ে গেল। প্রায় $234 বিলিয়ন চুরি করে নিয়ে গেছে। যাদের যাদের কাছে আসলে আমাদের রাষ্ট্রের আমাদের জনগণের আমানত ছিল। এদের যে ছেলে-মেয়ে বা এদের হয়তো ৩-৪ জেনারেশন এখন বিলিয়নিয়ার স্টাইলে তারা হয়তো জীবন যাপন করবে।
কিন্তু যাদের উচিত হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পর চিন্তা করা প্রান্তিক গণমানুষের কথা, বা যারা দেশে যে মূলত যারা ডিসঅ্যাডভান্টেজ পিপল, যারা এখনো ইকোনমিক লাডারে আসতে পারেনি, তাদেরকে সার্ভ করার কথা। তাদের টাকা চুরি করে নিয়ে গেছে। সেই টাকাটা শুধু বড়লোক যারা আছে তারা হয়তো আল্টিমেটলি সেটা অ্যাডজাস্ট করে ফেলতে পারবে। কিন্তু এই যে দেশের যে দেনাটা, এই দেনাটা কিন্তু অনাগত নাগরিকদের উপর পড়বে। আগামী ২-৩ জেনারেশনকে এটা বয়ে বেড়াতে হবে। সো এটা যে কত বড় ডাকাতি হয়েছে, কত বড় ক্ষতি হয়েছে, সেটা আমরা হয়তো আপাত দৃষ্টিতে আমরা শুধু বলছি যে ও আমাদের অনেক টাকা আওয়ামী লীগেরা বা শেখ হাসিনার আন্ডারে পাচার হয়ে গেছে। এটার প্রতিদান কিন্তু এভরি ডে, এভরি ফ্যামিলি, এভরি সোসাইটি হ্যাজ টু গিভ। এটা ইটস আ বিগ থিং। এখন এই আমরা তো একটা বিষয় আছি, শেখ হাসিনার প্রত্যাবর্তন কিংবা তাকে ফেরত দেওয়াতে কি সমস্যার কিংবা এই ডিএসকেলেশনের একটা বিষয়ে কিছুটা প্রশান্তি আসবে বলে মনে হয়? এটাই একমাত্র কারণ, বড় কারণ, না অন্যতম কারণ বলে মনে হয়? দিতে পারা উচিত, দেওয়া উচিত। এটা দ্যাট উইল বি এ সিগন্যাল। এটা আপনি আমার অপরাধীকে আমার হাতে, আমাদের রাষ্ট্রের হাতে আপনি ন্যস্ত করবেন। আপনি যদি সম্মানের সাথে আমাদের সম্পর্কটা রিস্টার্ট করতে চান, কারণ এটা তো এমনিতে একজন মেহমান না যে সে আপনার এখানে চলে গেছে। সে এই দেশের নাগরিক, সে বাংলাদেশের নাগরিক। সে বাংলাদেশের নাগরিক হয়ে বাংলাদেশের নাগরিকের অধিকার ক্ষুণ্ণ করেছে, খুনের ব্যাপারে সে দায়ী, তার উপর অভিযোগ আছে। বাংলাদেশ রাষ্ট্র হিসেবে তার বিচার করতে চায়। সুতরাং আপনি তাকে আলগায় রাখতে পারেন না। আপনার উচিত হচ্ছে, আপনারা যদি আমাদের সম্পর্কটা রিস্টার্ট করতে চান, তাহলে এই যে পসিবল মার্ডারার এন্ড প্ল্যান্ডারার যে 15 বছর নিষ্পেষ করেছে আমাদের রিসোর্সেস, আমাদের জীবন, আমাদের জান, তাকে আমাদের সিস্টেমের মধ্য দিয়ে বিচার করার সুযোগ আপনি আটকায় রাখা ঠিক না। তো এটা যদি ইন্ডিয়া করে, সেটা দ্যাট কুড বি এ গুড কম্পেনসেশন, এ গুড সাইন যে তারা তো আসলে এটা হ্যাঁ, এটা গুড সাইন। ওকে, আপনি এটা বুঝছি। এখন আপনি বলছেন যে আমাদের এই যে সম্পর্কটা হইতে হবে পারস্পরিক, একেবারে সক্ষমতার ভিত্তিতে এবং আই টু আই একটা রিলেশনস। তো এখন যে অবস্থায় আছে, এই অবস্থা থেকে আপনি মনে করছেন যে এটা আরো ডিটোরেট করতে পারে, না একটু ইমপ্রুভ করতে পারে বলে আপনার আশা হচ্ছে? নাও ইটস হার্ড টু প্রেডিক্ট। এখানে কিছু ফ্যাক্টরস আছে, এর থেকেও পরে তলানিতে যাওয়া সম্ভাবনা হয়তো কম। আর কি হবে, তারা ইয়ে করে ফেলছে। এন্ড আই থিংক তাদের জন্য বেশি ক্ষতি হবে। কারণ আমরা তা দেখতে পাচ্ছি যে আমরা জাতি হিসেবে আমাদেরকে তারা প্রভোক করতে পারছে না। আমরা দেখেন, আমরা একটা গর্ব করার মতো ব্যাপার যে আমাদের এখানে 90% মুসলমানের দেশ। সেখানে একটা হিন্দুবাদী সংগঠনের সমর্থকরা একজন মুসলমান আইনজীবীকে দিনে দুপুরে জবাই করে ফেলছে। সেটার প্রতিবাদে একটা হিন্দু লোককে আমাদের দেশের মানুষ হত্যা করেনি। এটা ইটস আ বিগ ম্যাসিভ অ্যাচিভমেন্ট। আপনি কল্পনা করতে পারেন ইন্ডিয়াতে কোনো মুসলমান নেতা অ্যারেস্ট হওয়ার পর তার সাপোর্টাররা হিন্দু একজন আইনজীবীকে দিল্লির কোন কোর্টে জবাই করে ফেলছে। তখন কতজন মুসলমান মারা যেত হিন্দুত্ববাদীদের হাতে বা তাদের দেশের পপুলেশনের হাতে। সো এটা স্ট্যান্ডার্ড হিসেবে তারা কতটুকু জাতি হিসেবে এগিয়ে গেছে, আমরা জাতি হিসেবে কতটুকু আগে আছি, এটা একটা টেস্টামেন্ট, এটা একটা প্রমাণ। এবং আমরা যে রিজলভ আমরা শো করছি, এটা নিয়ে আমি খুবই আনন্দিত, খুবই গর্বিত। আমিও আপনার মতোই গর্বিত যে এবং আমাদের এক সাংবাদিক লিখেছে, প্রীতম সিংহ না কার একটা স্ট্যাটাস পড়ছিলাম যে বাংলাদেশের সবচেয়ে উগ্রপন্থী মানুষটিও ভারতের সবচেয়ে উদারপন্থী মানুষের চেয়ে 1000 গুণ বেশি লিবারেল। এইটা একজন হিন্দু সাংবাদিক লিখেছেন। তো ওইটা আমিও মনে করি যে এই যে আমাদের হাউখাউ আছে। আমি এই যে বিক্ষোভে অনেকগুলো ভিডিও দেখছিলাম, মতামত পড়ছিলাম। এটা টিভিতে দেখলাম যে না, ইভেন হেফাজতের নেতারাও বলছেন যে ভারত আমাদের প্রভোগ করতে পারবে না, আমরা একসাথে আমরা এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হইতে দিব না, ভারত প্রভোগ করছে।
দ্যাট ইজ অ্যামেজিং। এ ভেরি গুড সাইন, এবং আমার মনে হয় যে জাতি হিসেবে আমরা যে কিছুটা এগিয়ে আছি, আম সেটার একটা বড় সাইন আমরা এবার দেখছি আমাদের এই সহিষ্ণুতায়। আপনি উদাহরণ দেখেন, আপনি বিপ্লবের পর মানে এই ধরনের বড় ধরনের গণ অভ্যুত্থান বা বিপ্লব, আমি এটাকে বিপ্লব বলি, বিপ্লবের পর মানে কি ধরনের রিটালিয়েশন হওয়ার কথা ছিল বা হয় পৃথিবীর অন্যান্য উদাহরণ যদি আপনি দেখেন, আমরা সেখানেও অত্যন্ত আম মানে গ্রেট বিহেভিয়ার ডিসপ্লে করেছি। যদিও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কিন্তু সেখানে আপনার প্রত্যেকটা সংগঠন, রাজনৈতিক বলেন, অরাজনৈতিক বলেন, তারা রাত্রে তারা পাহারা দিয়েছে, মন্দির পাহারা দিয়েছে যাতে যাতে আমাদের হিন্দু ভাইদের বা হিন্দু পরিবারের উপর যাতে আক্রমণ না আসে। And that's a great example. কিন্তু এটার বিনিময়ে হচ্ছে কি ভারতের এই জিনিসটা আমি আমি ফিল করি। ভারতেও অনেক মানুষ, মেজরিটি মানুষ কিন্তু ভালো। ভারতে যে সবাই, কিন্তু প্রবলেম হচ্ছে ভারতের যে খারাপ যে এলিমেন্টটা, সেই এলিমেন্টটা ভারতের রাষ্ট্র ক্ষমতায় এখন। এটা ভারতীয়দের জন্য দুর্ভাগ্যের ব্যাপার, আমাদের জন্য দুর্ভাগ্যের ব্যাপার। তো আমাদের একটা দায়িত্ব হবে, আমরা বাংলাদেশী হিসেবে ভারতের গুড এলিমেন্টস যারা আছে তাদের সাথে সম্পর্ক বৃদ্ধি করা। যেমন অর্ক বাহাদুরি সাহেব একজন সাংবাদিক, দেখেন উনি তো অনেক শক্ত করে সত্য কথাটা বললেন। এ ধরনের প্রচুর প্রচুর মানুষ আছে, কিন্তু আনফরচুনেটলি আমাদের এরা যারা এখানকার ব্যবসায়ী যারা, যাদের তাদের পারিবারিক বা রাজনৈতিক স্বার্থের কারণে ইন্ডিয়ার যে কোনো এলিমেন্টের কাছে নিজেকে ওইরকম সঁপে দিছিল, তাদের ওই ইন্টারেস্টটা এখনো থেকে গেছে। এবং একটা জিনিস মনে রাখতে হবে যে তাদের কাছে এখন হিউজ টাকা, রিসোর্সেস, সেগুলো তারা ব্যবহার করবে, এবং ওই টাকার কাছে হয়তো অনেক প্রতিষ্ঠান, অনেক ইন্ডিভিজুয়াল, ইন্টারন্যাশনালি, শুধু ইন্ডিয়াতে না, ইংল্যান্ডেও হবে, আমেরিকায়ও হবে, তারা তাদের পারপাস গুলো সার্ভ করতে চাইবে। ওই যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন গুলো পলিটিশিয়ান থেকে শুরু করে, প্রতিষ্ঠান থেকে শুরু করে, মিডিয়া থেকে শুরু করে, সেগুলো তারা, এই যে আপনার আরাফাত বা আরো যারা ভেগে গেছে যারা, তাদের কাজ হচ্ছে এখন এটা করে যাওয়া, এটা করতে চাইবে তারা, এটা করে তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কন্টিনিউ করবে। আপনি যখন বললেন যে ভারতের ভালো এলিমেন্ট গুলোর সাথে আমাদের সম্পর্ক স্থাপন করা, দেখুন আমি স্পষ্ট মনে করতে পারি যে বাংলাদেশে শেখ হাসিনার পদত্যাগের দাবি যখন আমরা কেউ মুখে আনতে পারি না, আপনি যেটাকে বিপ্লব বললেন, আমি সেটাকে গণ অভ্যুত্থান বলি, সেই গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগের দাবিটা প্রথমবার কোথায় উঠেছে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে, আমি বলবো ভারতের যাদবপুর ইউনিভার্সিটির ছেলেরা উঠিয়েছে। তারা যখন শেখ হাসিনার পদত্যাগ দাবি করলো, তখনও আমরা 4 দফাতে আটকে আছি, 6 দফাতে আটকে আছি, 9 দফা আরো পরে। তো তারা তো গুড এলিমেন্ট, তাই না? তারা আমাদের এই বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন প্রতিষ্ঠার সাথে ছিল। তো মেজরিটি অফ দ্য পিপল, ইন্ডিয়ান পিপল, এমনকি যখন মমতা ব্যানার্জি বলছে যে এটা আমাদের এখানে জাতিসংঘ পাঠাতে হবে, শশী থারুর আমি দেখলাম বলছেন যে মমতা সম্ভবত জানেই না পিস কিপিং মানে কি এবং পিস কিপিং কিভাবে চলে। সো দেয়ার আর গুড পিপল অ্যারাউন্ড দেয়ার তো সেইগুলোর সাথে যোগাযোগ বাড়ানো, এবং নট অ্যাজ এ হোল ইন্ডিয়ান পপুলেশন, এই ভারতের উগ্রপন্থী অংশ যেটা আরএসএস এবং মোদি মিডিয়া, যেটাকে গুডি মিডিয়া, এগুলাকে টার্গেট করেই আমাদেরকে কথা বলতে হবে, এবং বাদ বাকি যারা ভালো মন মানসিকতার আছে তাদেরকে আমাদের আগলে রেখে তাদের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি করলেই বরঞ্চ আমরা মনে হয় স্থিতিশীলতার দিকে আগাতে পারবো। আপনার এন্ডিং কমেন্ট। জি, আমার কাছে মনে হয় আমাদের ফার্ম থাকতে হবে। আমরা শান্ত আছি মানে হচ্ছে আমরা আসলে শক্তিশালী বা আমরা শক্ত। যে রেগে যায় সে হেরে যায়। তো ইন্ডিয়া রেগে গেছে, তারা হারবে, এবং ইন ফিউচারে তারা হারবে। এবং আমরা we are in a nation building phase, এই পোস্ট রেভলিউশন বা আমরা যেদিকে আগাচ্ছি আমরা, it's amazing. এটা কন্টিনিউ করতে হবে। আর আমাদের ভেতর ওই টলারেন্সটা ক্রিয়েট হয়েছে, আরো হতে হবে, যে আমরা একে অপরের সাথে আমরা আলোচনা করব, আমাদের ডিফারেন্ট প্রপোজাল থাকবে, আমাদের সহনশীলতাটা বাড়বে আরো। ইন্ডিয়ার প্রতি আমরা এত বড় সহনশীলতা দেখাচ্ছি, আমাদের নিজেদের এই রাষ্ট্রের ভেতরে বিভিন্ন আইডিয়া নিয়ে আমাদেরকে সহনশীলতা দেখাতে হবে। So I'm very hopeful, এবং আমি মনে করি এটা we should continue to keep our resolve while of course keeping positivity as well. মানে ঘৃণা করার প্রয়োজন নাই। ভারতের অনেক জিনিস আছে আমরা নিতে পারি, তারা আমাদের কাছ থেকে অনেক জিনিস নিতে পারে। ফাইনাল কমেন্ট এটা হবে যে ভারতে
যত তাড়াতাড়ি এই জিনিসটা বোঝে যে তারা দাদাগিরি করে লাভ হবে না। আমরা ইকুয়াল ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে, আমাদের পারস্পরিক সম্মানের ভিত্তিতে আমাদের সম্পর্কটা এস্টাবলিশ করলে আমাদের কাছ থেকে তাদের অনেক কিছু শেখার আছে, নেয়ার আছে। তাদের কাছ থেকেও আমরা কিছু নিতে চাই, শিখতে চাই। প্রতিবেশী হিসেবে আমরা আল্টিমেটলি দুটো রাষ্ট্র হিসেবে আমরা একসাথে এগিয়ে যেতে পারি। যেটা ইংল্যান্ড, ফ্রান্স মনে করেন, বা এই যে দেখেন ইউরোপিয়ান ইউনিয়ন, এই যে দেখেন তারা ইন্ডিয়া কোঅপারেট করতে চায় না। প্রফেসর ইউনূস সার্কের আইডিয়াটা আবার রিভাইভ করতে চাচ্ছেন। কিন্তু তারা মনে করে যে না, আমি এখানে এই জঙ্গলে আমি মোড়ল হিসেবে, আমি লায়ন হিসেবে থাকতে চাই। কিন্তু তাদের এই দাঁত আর নাই। এখানে আমরা আশপাশে যারা আছেন, everyone's revolting. শ্রীলঙ্কা বলেন, নেপাল বলেন, মালদ্বীপ বলেন, আমরাও। So, it's the better get to their senses as soon as possible. এহতেশাম হক, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আবার আপনাকে পাবো। আপনি বাংলাদেশের রাজনীতিতে নাম লিখিয়েছেন, জাতীয় নাগরিক কমিটিতে নাম লিখিয়েছেন। বাংলাদেশের তরুণ প্রজন্ম আপনার কাছ থেকে দিক নির্দেশনা পাবে এবং আমাদের রিসোর্স পার্সন হিসেবে আমরা মাঝে মাঝে আপনাকে যুক্ত করব। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ স্যার।